নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রী সৌরভ শিকদার। সৌরভদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। নমস্কার। যে বিষয় নিয়ে গোটা রাজ্য বা গোটা মিডিয়া সরগরম, সবাই আতঙ্কিত, সেটা হলো সন্দেশখালী। এবং সন্দেশখালী প্রসঙ্গেই কিন্তু কথা বলেছেন স্মৃতি ইরানি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম উল্লেখ করে বলছেন যে তার যারা অনুচররা সন্দেশখালীতে, তারা যেখানে সেইখানে যে হিন্দু মহিলারা আছে, বেছে বেছে সেই হিন্দু মহিলাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণ করতেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন, গণধর্ষণ করতেন বলে তিনি উল্লেখ করেছেন। কি বলবেন এ নিয়ে? মানে এটা একটা মিডিয়াতে অন ক্যামেরা আলোচনা করতে হচ্ছে। আমি একজন বাঙালি হিসেবে এর জন্য লজ্জিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই মা বোনদের কাছে, মানে যাদের আমরা হয়তো এত দেরিতে জানতে পেরেছি এবং আমরা ঠিক সময়ে তাদের পাশে দাঁড়াতে পারিনি। আজকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে দেখুন, এটা যদি মমতা ব্যানার্জি নিজের বাড়ির মা বোন হতেন তাহলে কি মমতা ব্যানার্জি পারতেন এভাবে নিশ্চুপ থাকতে? তাহলে কি উনি একজন তো অ্যারেস্ট হয়েছে বলে দায়সারা গোছের একটা উত্তর দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারতেন? আরে উনি তো একজন মহিলা এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। মানে এই লজ্জা লুকোনোর জায়গা নেই, মাথা হেড হয়ে যাচ্ছে। স্মৃতি ইরানি বলছেন যে মানে এই যে মহিলারা যাদেরকে ধর্ষণ করে তারা কিন্তু মূলত হিন্দু বাড়ির মানে অল্প বয়সী মহিলারা, এবং তার বক্তব্য যে এই সমস্ত মহিলাদের লিস্ট, মানে তার বক্তব্য নয়, সেখানকার মহিলারাই বলছেন যে লিস্ট করে তুলে নিয়ে যেত, এবং মানে তার অনুচর বৃন্দ যারা রয়েছেন সেখানে, তারা এই মহিলাদেরকে, যারা হিন্দু বাড়ির অল্প বয়সী নতুন বউ, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, রাতভর তাদেরকে ধর্ষণ করছে, এবং কারোর কিছু বলা নেই, সকলের মানে মুখ বন্ধ করে রেখেছে রীতিমতো ভয় দেখিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার প্রশ্ন হচ্ছে যে এই যে কাণ্ডগুলো ঘটছে, এই কাণ্ডের যে মূল হোতা শেখ শাহজাহান, সে কোথায়? কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারছেন না। কি বলবেন? না, আবার তো সেই দুধের গায়ের তত্ত্বটা চলে আসে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, যে গরু দুধ দেয় আমি তার লাথি খেতে রাজি আছি। মমতা ব্যানার্জির অন্যতম সৈনিক ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, কলকাতায় উনি মিনি পাকিস্তান বানাবে বলেছিলেন। একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন কি এর সাথে এটার? এক ঠিক এই যে একটা মেসেজ দেওয়া যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেহেতু আমাদের ভোট ব্যাংক, আপনারা যা খুশি করতে পারেন। এবং আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না, তাদের মা বোনদেরও আমরা মা বোনের মতো ইজ্জত করি, কিন্তু সেখানে হয়তো একটা কোনো ধর্মীয় আঘাত নেমে আসতে পারে, বা ওই যে একটা ওই জন্নত প্রাপ্তির একটা যে তত্ত্ব আছে যে হিন্দু মহিলাদের সাথে নাকি সংভোগ করলে জন্নত প্রাপ্তি হয়, সেই তত্ত্বও আসতে পারে। এটা ঘৃণ্য, একদম একটা ঘৃণ্য একটা মানে ঘটনা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই প্রশাসনিক ব্যর্থতা। আর কত ব্যর্থতা দরকার এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্যে? আর কতটা নিচে নামাবেন বাঙালিকে উনি? মানে আমি দেখছিলাম এই একটা নিউজ চ্যানেলে একজন মা বলছেন যে আমি আমার ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, আমি ছেলের বিয়ে দিতে ভয় পাচ্ছি, কারণ আমার ছেলে যদি বিয়ে করে আমি ঘরে বউ নিয়ে আসি, সেই বউটাকে ওরা পরের দিন টেনে নিয়ে যাবে। মানে কলকাতা শহর থেকে এই স্বল্প দূরত্বে প্রশাসনের নাকের ডগায় যদি এই ঘটনা ঘটে, তার দুটো মানে হতে পারে। এক, মমতা ব্যানার্জি সব জানেন, জেনে এগুলো প্রশ্রয় দিচ্ছেন। আর যদি উনি না জেনে থাকেন, তাহলে এই ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতা জন্যে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বাংলার মানুষের ক্ষমা চাওয়া উচিত, তারপরে কথা বলা উচিত। সৌরভদা, যে বিষয়টা বারবার উঠে আসছে যে মানে স্মৃতি ইরানি যে জন্য এই অভিযোগটা করেছেন এবং যে জন্য এটা আমাদের গায়ে লাগছে, যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা নির্বাচন করে এনেছি এই জন্য যে মহিলারা সুরক্ষা পাবেন, তাদের সুরক্ষার ব্যাপারটা সিকিউরড হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সম্পর্কে, আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্মৃতি ইরানি যেটা বলছেন যে তিনি হচ্ছেন গণহত্যার জন্য বিখ্যাত। মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করবেন তিনি গণহত্যার জন্য বিখ্যাত। এবং আরও ভয়ঙ্কর যেটা বলছেন তিনি, মানে স্মৃতি ইরানির কথা আমি বলছি, যে তার যারা গুন্ডারা, কোট আনকোট গুন্ডারা, তারা যাচ্ছেন
গিয়ে বাড়ি থেকে অল্প বয়সী সুন্দরী মেয়েদের তুলে আনছেন, এবং এর সঙ্গে আমি যোগ করছি ওইখানকারই মহিলাদের কিছু কথা, মানে যে কথাগুলো বলতে আমার অন ক্যামেরা অত্যন্ত অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ডবকা, কোট আন কোট, এই ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করছে যে এই ধরনের মেয়ে, এবং তাদের বয়সের অনুপাতে বাজারের আলু পটল মূলো যেভাবে আমরা বেছে নিই, সেরকম বয়সের অনুপাতে কোন মেয়ে কার ঘরে যাবে, কোন মেয়েকে কে ভোগ করবে, সেটা পর্যন্ত ঠিক করা হচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরও সম্পূর্ণ চুপচাপ, তিনি কোনো কথা বলছেন না, তিনি শুধু দায় সেরে দিয়েছেন এটা বলে যে ওখানে মহিলা কমিশনকে পাঠানো হয়েছে, ওখানে যেতে কারোর কোনো বাধা নেই। কিন্তু আপনার কি মনে হয় যে এখানে রাজ্যের মহিলা কমিশন গিয়ে খুব বেশি কিছু করে উঠতে পারবে? কি মনে হয় আপনার? সবার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সাংবাদিকের সাথে সাথে আপনি একজন মহিলা, আপনি যদি মমতা ব্যানার্জির জায়গায় থাকতেন কি করতেন? আপনি কি একবারও ভাবতেন যে কে দোষী কে দোষী না, কি হয়েছে? আপনি আগে যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে আমার মনে হয় আপনি তাদের সর্বোচ্চ শাস্তি চাইতেন। এবং এই যে মহিলা কমিশনকে পাঠিয়ে আইওয়াশ করা, মানুষ তো এত বোকা না, কারণ আপনি মহিলা কমিশনকে যেতে দিচ্ছেন, আপনি কোনো বিরোধী দলদের যেতে দিচ্ছেন না কেন? আমাদের রাজ্য সভাপতি আজকে বসিরহাট যাচ্ছিলেন, ওনাকে রাস্তায় আটকে দেওয়া হয়েছে। গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে যাচ্ছিলেন, এবং উনি পরিষ্কার বলেছিলেন যে 144 ধারা আছে, আমরা 5 জনের বেশি যাব না। আইনত 144 ধারা যেখানে থাকে 5 জনের বেশি যাওয়া যায় না, উনি অন ক্যামেরা বলে গেছেন। তাকে কলকাতা শহরের চৌহদ্দি পার হতে দেওয়া হলো না। কি ঢাকতে চাইছেন আপনি? কারণ আমরা নিশ্চিত যেটা দেখেছেন এটা হিমশৈলর একটা চূড়া মাত্র। যখন ওখানে মানুষ পৌঁছবেন, আমরা যখন পৌঁছবো, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা যখন পৌঁছবেন, তখন দেখবেন মানুষ সামনে এসে এই শেখ শাহজাহান আর এই তৃণমূলের যে গুন্ডা বাহিনী, যেটা স্মৃতিদি বলেছেন, আমিও সেই কথাটা রিপিট করছি, তাদের আরও কত কত নারকীয় ঘটনা সামনে আসে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা আজকে একটাই কথা বলা উচিত, যে এই মুখ্যমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি একজন মহিলা, তার এই পদে থাকার আর কোনো অধিকার নেই। উনি আগে পদত্যাগ করুন, তারপরে উনি সাফাই দেবেন। সৌরভদা, এই যে ঘটনাক্রম যে চলছে সেটার মানে পরিপ্রেক্ষিতে আমরা টিভির পর্দায় কিন্তু দেখতে পেয়েছি যে মহিলারা ওখানে কান্নাকাটি করছেন, এবং তারা কি বলছেন, যে কিভাবে তাদের উপর তাদের শ্লীলতা হানি করা হয়েছে, তাদের সম্মান নষ্ট করা হয়েছে, সেটা তারা পরিষ্কার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন। অথচ পুলিশ সেখানে দাঁড়িয়ে বলছে যে তারা কোনো 4টে মাত্র অভিযোগ পেয়েছেন, তার মধ্যে একটাও নাকি ধর্ষণের অভিযোগ নয়। অথচ মহিলাদের বক্তব্য যে তাদেরকে প্রতি রাতে নিয়ে গিয়ে শাহজাহানের বাহিনী সেখানে তাদের সঙ্গে এরকম নোংরামি বা অসভ্যতা করতো, পিঠে বানানোর নাম করে নিয়ে যেত, অথচ মানে 24 ঘন্টা 48 ঘন্টা কেটে যাওয়ার পরও তাদের সে পিঠে পছন্দ হচ্ছে না, তাই জন্য তারা নাকি ছাড়ছে না। এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ মহিলারা করেছেন, অথচ পুলিশ নাকি কিছুই জানে না। এটা আসলে আমার মনে হয় এটা একটা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করা উচিত। তারপরে পেটে খাবে না পিঠে খাবে সেটা খুব ভালো করে বোঝা যাবে। দেখুন, এই পুলিশ তো তৃণমূলের দলদাস, এবং ওখানকার পুলিশ অধিকারীদের বলবো যে খাকি উর্দিটা ছেড়ে তৃণমূলের পার্টি অফিসে বসুন, থানায় কেন বসছেন? এমনি থানা, ওখানকার গ্রামবাসীরা মানে থানার উপরে কি আস্থা আছে সেটা দেখিয়ে দিয়েছেন। তাহলে সেখানকার পুলিশ অধিকারীদের বাড়িতেও তো মা বোনেরা আছে, তাদের সাথে যদি আজকে এই ঘটনা হতো তখনও কি নির্লজ্জের মতো বলতে পারতেন মাত্র 4টে অভিযোগ এসছে? আচ্ছা, একটা কথা বলুন, যারা গ্রামের মহিলা, রোজগার খেটে খাওয়া মহিলা, তারা আমরা দেখেছি আমাদের গ্রাম বাংলার মা বোনেরা স্বভাবত একটু লাজুক হন, তারা ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা পান, অপরিচিত লোক এলেও ঘোমটা টেনে দেন। তারা যখন বেরিয়ে বলছে যে আমাদের এইভাবে শ্লীলতাহানি হয়েছে, আমাদের এইভাবে দিনের পর দিন মানে আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, মানে আমি আরও আমি বাজে কথাটা বলছি না, আজকে তারা যখন বেরিয়ে আসে লজ্জা শরম ভয়কে অতিক্রম করে, তখন কি একবারও এই মুখ্যমন্ত্রীর লজ্জা করে না যে উনিও তো মায়ের বয়সী একজন মহিলা? তাহলে আজকে ওনার একবারও লজ্জা করে না ওই গ্রামের বউ মেয়েদের জন্যে?
দাদা, এই যে একের পর এক মহিলারা যে ক্ষোভ উগরে দিচ্ছেন, আপনি এক্ষুনি বললেন যে গ্রামের মানে মা বোনেরা যারা রয়েছেন, বিশেষ করে তারা আদিবাসী সম্প্রদায়, তারা আরোই বেশি লাজুক। আমাদের মতো মানে আমাদের শহরের মহিলাদের মতো কইয়ে বলিয়ে নন তারা, কিন্তু তারা সামনে এসে তারা এই জাতীয় ভয়ঙ্কর অভিযোগ করছেন। আর আমরা যেটা দেখতে পেয়েছি যে ধরুন আজ থেকে 1 মাস আগে যখন ইডি গেছিল, তাদেরকে মেরে ধরে মাথা ফাটিয়ে ওখান থেকে শাহজাহান বাহিনী তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল, এলাকা ছাড়া করে ফেললো। আর সেই ঠিক 1 মাস পরে সেই শাহজাহানেরই সেখানে পাত্তা নেই। কারণ কি, সেখানকার মা বোনেরা হাতে ঝাঁটা, কুড়ুল, কোদাল যা পেরেছেন নিয়ে বাইরে বেরিয়ে এসছেন, তাদেরকে তাড়িয়ে ছেড়েছেন এলাকা থেকে। তো এই যে একটা স্বতঃস্ফূর্ত জনজাগরণ হলো, এটার পেছনে কারণ কি? মানে এটা কি শুধুমাত্রই তাদের নিজেদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নাকি এখানে রাজনৈতিক কোনো উস্কানি আছে? না, রাজনৈতিক উস্কানির প্রশ্নই আসে না। গ্রাম বাংলার মা বোনেরা কি এত চিপ, এত সস্তা যে যারা কোনো প্রলোভনে বা কোনো রাজনৈতিক উস্কানিতে নিজেদের ইজ্জত ভুলুণ্ঠিত হওয়ার কথা ক্যামেরার সামনে বলবেন? এই বাংলার মা বোনদের কি আপনি আমি চিনি না? দেখুন, এর মধ্যে দুটো কারণ আছে। এক, এই যে শাহজাহান এবং তার দলবল একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছিল, এবং যেটা বললেন ওখানে হয়তো অনেকেই শিক্ষিত না, অল্প শিক্ষিত, অশিক্ষিত, এবং তাদের মনের মধ্যে একটা ভয় এরকম ঢুকিয়ে রেখেছিলেন যে আমি সব কিছুর ঊর্ধ্বে, আমার ওপরে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক যে ব্যক্তি তার হাত রয়েছে, সুতরাং আমি যা করব মুখ বুজে মেনে নিতে হবে। কেন্দ্র সরকার, মোদিজির ভারত, যখন এইখানে ইডি যায় তাকে ধরতে, যেভাবে লেজ গুটিয়ে ইঁদুরের মতো পালিয়ে গর্তে ঢুকে থাকলো এই শাহজাহান এবং তার দলবল, তখন কিন্তু মা বোনদের মনে সাহসটা বেড়ে গেল, এবং ওই ভ্রান্ত ধারণাটা মানে ভেঙে গেল যে যে নিজেকে বাঘ বলে জাহির করত সে একটা মানে বেড়ালের থেকেও নিকৃষ্ট। তো আজকে এর জন্যে তো ইডির তো ধন্যবাদ প্রাপ্তই, কারণ আজকে তারা গিয়ে সেখানে যদি তার ওখানে হানা না দিত, তাকে ধরার জন্যে যদি না যেত, আর্থিক দুর্নীতির তদন্ত ইডি করবেন, সেই তদন্ত যেভাবে এগোনো সেভাবে এগোবে। কিন্তু মানুষের মনের এই যে ভয়, যে তাহলে শাহজাহান এতদিন একটা মিথ্যে বাতাবরণ যে তৈরি করে রেখেছিলেন, সেই মিথ্যে বাতাবরণের ওই ভয়ের খোলসটা ফেটে গেল, এবং মা বোনরা সাহস করে বেরিয়ে এসছেন। আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই, স্যালুট জানাই সেই মা বোনদের, এবং আজকে এই মা বোনরাই রুখে দাঁড়িয়ে তাদের মূল পাণ্ডা, এই অত্যাচার, এই অনাচার, এই চুরি, তাকে উৎখাত করবেন। আপনি বলছেন বটে যে ভয়ের বাতাবরণটা কেটে গেল বা তারা মানে সাহস নিয়ে এগিয়ে এসছেন, কিন্তু তাদের কিন্তু বক্তব্য যে এরা এই মুহূর্তে এলাকা ছাড়া বটে, মানে এই যারা মানে দুর্বৃত্তরা তারা এলাকা ছাড়া বটে, কিন্তু তারা নাকি যেখানেই রয়েছেন সেই আড়াল থেকেই বারবার হুমকি দিচ্ছেন যে মিডিয়া সরে যাক, তারপরেই তোমাদের হিসাব হবে। কি বলবেন এ নিয়ে? হ্যাঁ, আর একটা অবশ্যই এই কৃতিত্ব আজকে মিডিয়ারও, যেটা না বললে অত্যন্ত অন্যায় হবে, এই কৃতিত্ব মিডিয়ারও। আপনারা যদি না দেখাতেন, আপনারা যদি তাদের কথা আজকে পৌঁছে না দিতেন, সারা বিশ্ব জেনে গেছে, কৃতিত্ব নিশ্চয়ই আপনাদেরও। কিন্তু আজকে আমি আপনাদের অনুরোধ করব, আমরা যেরকম রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছেন, আমরা সর্বতভাবে মা বোনদের পাশে থাকব, এবং আপনাদেরও অনুরোধ আপনারাও যেন পাশে থাকেন, সত্যিটা আরও তুলে ধরেন মানুষের কাছে, যাতে কি ঘটছে এই কলকাতা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম একটা নৈরাজ্যের সন্দেশ খালি আছে, এটা দেখানোর জন্য আপনাদেরও কুর্নিশ। গতকাল আমরা টিভির পর্দায় দেখলাম যে রাজ্যপাল সেখানে গেছেন, সেখানকার মহিলারা কান্নায় ভেঙে পড়ছেন রাজ্যপালের কাছে, তাদের নিজেদের দুর্দশার কথা বলছেন, এবং রাজ্যপাল সেখানে মানে তাদের কাছ থেকে রাখি পড়েছেন এবং বলেছেন যে রাখি পড়লাম মানে তোমরা সকলে আমার বোন হলে, আমি ভাই হিসেবে তোমাদেরকে নিজের দায়িত্বে সুরক্ষা দেব। এখন রাজ্যপাল কি 355 ধারার প্রয়োগ করতে পারবেন? কি মনে হয় আপনার? আমাদের রাজ্যপাল অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, উনি একজন প্রাপ্ত আমলা, সুতরাং আইনের প্রয়োগ কি করতে হবে উনি খুব ভালো জানেন। আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক না, কিন্তু একজন বাংলাভাষী হিসেবে আমি 100 বার চাইব এই রাজ্যে
আইন কানুন নেই, আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনাদের মনে আছে 2 বছর আগে কলকাতা হাইকোর্ট বলেছিল যে এখানে আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে, এবং 2 বছর ধরে এই কথাটা পদে পদে প্রমাণিত হচ্ছে। আজকে আইনের শাসন থাকলে ওই শাহজাহানকে এনকাউন্টার করে মারা উচিত ছিল। এটা যদি উত্তরপ্রদেশ হতো, উত্তরপ্রদেশ পুলিশ শাহজাহানকে এনকাউন্টার করে মারত। আর আর আমাদের মুখ্যমন্ত্রী তাকে লুকিয়ে রাখছেন, এরপরেও ওনার কথা বলতে লজ্জা হয় না? এই যে মহিলাদের ওপর এটা মধ্যযুগীয় বর্বরতা, মানে আমি এই ওয়ার্ডটা ইউজ করতে বাধ্য হচ্ছি যে মধ্যযুগীয় বর্বরতা, কারণ কোনো মানে সুস্থ সমাজে, আধুনিক সমাজে এই জাতীয় নোংরামি বা বর্বরতা বরদাস্ত করা হয় না। যেটা আপনি এক্ষুনি বললেন যে উত্তরপ্রদেশ হলে এনকাউন্টার করে মারতো, কিন্তু সেটা এখানে হচ্ছে না যখন, তখন মধ্যযুগীয় বর্বরতা ছাড়া কিছুই বলার নেই। তো এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে 144 ধারা সেখানে জারি করা হয়েছে এলাকার অগ্নিগর্ভ পরিস্থিতিকে সামাল দিতে। এবং সেখানে যখন শুভেন্দু অধিকারী কালকে যাবার চেষ্টা করলেন, 144 ধারা যেখানে জারি হয়েছে তার 60 কিলোমিটার আগে তাকে আটকে দেওয়া হলো। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তখন বললেন, মানে তিনি সাফাই গাইলেন একরকম কথা বলা যায়, যে কেন্দ্র 144 ধারা জারি করেছে এবং কেন্দ্রই তাকে নাকি আটকে দিয়েছে। হয় চন্দ্রিমা দেবী নিজে অশিক্ষিতা, না হলে উনি পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিতা মনে করেন। একটা রাজ্যে 144 ধারা কি কেন্দ্র জারি করতে পারে? এবং যখন আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে দেখানো গেছে যে সেই 144 ধারা জারি করেছেন এসডিপিও বসিরহাট, পড়ে জানানো হয়েছে, তো উনি কি মানে মানুষকে এত বোকা ভাবেন, না উনি নিজে বোকা? এনিওয়ে, চন্দ্রিমা দেবীকে ওনার কথার কি উত্তর দেব? ওনাকে যা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে উনি সেটা বলেছেন। আমি তো ওনার লিডারকেই জিজ্ঞেস করছি যে আপনি মানুষকে বোকা ভাবেন না আপনি নিজে বোকা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তপশিলি জাতি বা আদিবাসীদের ওপর অন্যান্য রাজ্যে যা অত্যাচার হয়, যেরকমভাবে তাদেরকে অপমান অসম্মান করা হয়, আমাদের রাজ্যে কই তা তো হয় না, আমরা তো আমাদের রাজ্যে সম্মান দিই। ঠিক সেই তুলনা আসলো অন্য রাজ্যের সঙ্গে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। আপনি নিজের রাজ্য সামলাতে পারেন না, বাকি রাজ্যকে নিয়ে আঙুল তোলেন। তো বাকি রাজ্যের একটু উন্নয়নের কথাগুলো বলুন। আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কতগুলো ফ্যাক্টরি লাস্ট 5 বছরে হয়েছে, আপনি কটা খুলেছেন? রাস্তাঘাটের অবস্থা কি? আপনার এখানে অবস্থা কি? তো আইন শৃঙ্খলার অবস্থা কি? উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য যেখানে লোকে সন্ধ্যের পরে বেরোতে ভয় পেত, সেখানে এখন বাচ্চা মেয়েরা একা টিউশনি পড়ে ফেরে, ক্লাস করে ফেরে। আপনি এই নিরাপত্তা দিতে পারবেন? খুব বড় বড় কথা বলতেন, পশ্চিমবঙ্গ সবথেকে সুরক্ষিত রাজ্য। তো এই সুরক্ষিত রাজ্যের নমুনা, প্রদীপের নিচে অন্ধকার থাকে এটা আমরা শুনেছিলাম, কিন্তু যেখানে মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র, সে ভবানীপুর থেকে আজকে সন্দেশখালী দূরত্বটা কত? এই অন্ধকারটা আজকে কে লোকের সামনে তুলে ধরবে? আপনার সৎ সাহস থাকলে আপনি বলুন, আপনি দোষীদের শাস্তি দিন। আর যদি সেটা না করেন তাহলে তো সবাই বলবে যে আপনার প্রশ্রয় হচ্ছে। সন্দেশখালী নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নুসরত জাহান। তিনি বলছেন যে সন্দেশখালীর বিষয়টাকে নিয়ে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যা দায়িত্ব নেওয়ার তা নিয়েছি, যা যোগাযোগ রাখার তা রেখেছি এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকমভাবে রাজনীতি করার চেষ্টা করবেন না। তারা প্রশ্নটা হচ্ছে, যেখানে মানুষের জীবন এবং সম্মান, বিশেষ করে মহিলাদের সম্মান, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিলাদের সম্মান নিয়ে যেখানে টানাটানি হচ্ছে, সেখানে রাজনীতি করবেন না, এই প্রসঙ্গটা আসছে কি করে? নুসরত জাহান কবে গেছেন লাস্ট সন্দেশখালী বলতে পারবেন? আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করছি, আপনি সাংসদ হওয়ার পরে লাস্ট কবে পা রেখেছেন সন্দেশখালীতে? আর রাজনীতি, নারী সুরক্ষা নুসরত জাহানের মুখ থেকে শুনতে হবে। সুজাত জর্ডেন মনে আছে? সুজাত জর্ডেন নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, সেই পার্ক স্ট্রিটে যাকে গণধর্ষণ করা হয়েছিল, এবং সেই কাণ্ডে কিন্তু নুসরত জাহানেরও নাম ছিল। দাদা, এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নুসরত জাহান কিন্তু এই এই সন্দেশখালী প্রসঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার বক্তব্য চাওয়া হয়েছে, তিনি তখন বলছেন যে এই যে তার কাছ থেকে আমরা বক্তব্য চাইছি সাংবাদিকরা,
আমরা নাকি আগুনে ঘৃতাহুতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরে যিনি একজন ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করতে পারেন, তাকে আড়াল করতে পারেন, তো তার কাছ থেকে আপনি কি শুনবেন? উনি বলবেন যে শাহজাহানের শাস্তি চাই, ওনার ক্ষমতা আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি উনি বলতে পারবেন না। তিনি নিজে একজন ধর্ষককে পালাতে সাহায্য করেছিলেন, তাকে লুকোতে সাহায্য করেছিলেন, তার কাছে নীতি কথা শুনতে হবে নাকি? দাদা, যেখানে সাধারণ থেকে সাধারণতম বিষয়, কখন মানে চীনে কি ঘটনা ঘটলো বা ভিয়েতনামে কি ঘটলো ইত্যাদি নিয়ে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে মনে করে থাকেন তাদের কাছ থেকে নানা রকম রিয়াকশন পাই। তারা ক্যান্ডেল লাইট ভিজুয়াল করেন, তারা স্লোগান দিয়ে মিছিল করেন, তারা ফেসবুকে নানা রকম কিছু বড় বড় কথা লিখে তারা ফেসবুকে বিপ্লব ঘটিয়ে দেন। সেই যে যাদেরকে আমরা কোট আনকোট বুদ্ধিজীবী বলে চিনি, তাদের একজনেরও রিয়াকশন আমরা দেখতে পাইনি এই ঘটনা নিয়ে। সন্দেশখালিতে যখন আমাদের অসহায় মা বোনেরা ছটফট করছেন, তারা কাঁদছেন, সেই নিয়ে একটা রিয়াকশনও কারোর ক্ষেত্রে পাওয়া যায়নি। যে নচিকেতা, তিনি রাম মন্দির নিয়ে এত রকম মন্তব্য করে ফেললেন, যে রামের জন্মস্থান কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেন, রামের বাবাকে তুলে নিয়ে আসতে হবে বা ডেকে নিয়ে আসতে হবে প্ল্যানচেট করে ইত্যাদি কথা বললেন। যে শুভাপ্রসন্ন, তাকে আমরা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দেখতে পাই ছবি আঁকা এবং অন্যান্য বিষয় নিয়ে। এদের কাউকে দেখলাম না যে তারা একটা ছত্র লিখলেন যে এদের ওপর অত্যাচার করছে, সেটা বন্ধ হওয়া উচিত, বা কোনো প্রসঙ্গেই আসলেন না। এই যে তারা হিন্দু নারীদের ওপর যে এই অত্যাচারটা হলো, এত কাণ্ড হলো, তা নিয়ে একেবারে নীরব রইলেন। এর পেছনে কারণ কি? ওই মোমবাতিগুলো বিক্রি করে বোধহয় ওরা ঠুলি কিনেছে, চোখে পড়ে বসে আছে। এরা বুদ্ধিজীবী না, এরা হচ্ছে সুবিধাজীবী। প্রত্যেকে সরকারের থেকে, একেবারে যখন মমতা ব্যানার্জি দেখে নিন রেলমন্ত্রী ছিল, এটা কমিটি করেছিল না, সবাইকে বিরাট বিরাট ভাতা দেওয়া হতো, তারা নেমেছিলেন তখন নন্দীগ্রামের সময়। তারপরে সরকারে এসে কাউকে চেয়ারম্যান, কাউকে অমুক, কাউকে তমুক, এরা হচ্ছে সুবিধাজীবী। আর এই যে গায়ক ফায়ক, এটা কি, এটা গায়কের নাম বললেন এখন, এ তো তার তো মাচা বন্ধ করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। খাবে কি? মাচা বন্ধ হয়ে যাবে তো, আর অনুষ্ঠান করতে দেবে না। ওই ভয়ে করছে, কেন বেচারাদের ভাত মারছেন, ছেড়ে দিন।